আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এক্সপ্লেনেশন ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে এক্সপ্লেইন করে শোনাবো ওয়ান পিস গল্পের নতুন একটি এপিসোড। নানা ধরনের এনিমিস, কার্টুনস অ্যান্ড মুভিজ এক্সপ্লেনেশন দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল বাটনে প্রেস করে রাখবেন, যাতে করে আমাদের যে কোনো নিউ ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এবং সবার আগে সেই ভিডিওটি আপনি দেখতে পারেন। আজকে আমি আপনাদেরকে ওয়ান পিস গল্পের দ্বিতীয় এপিসোডটি এক্সপ্লেইন করার ট্রাই করব। সো চলুন দেরি না করে আমরা ভিডিওতে চলে যাই। ওয়ান পিস গল্পের দ্বিতীয় এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই লাফি আর কবিকে। তারা এক আইসল্যান্ডে এসেছে জরোর সন্ধানে, আর এর সাথে আমাদের ওয়ান পিস গল্পের এপিসোড 2 শুরু হয়ে যায়, যার নাম ইন্টার দি গ্রেট সোয়ার্ডম্যান পাইরেট হান্টার জোরো। এরপর লাফি আর কবি পৌঁছে যায় নেভি বেস সিটিতে। তখন কবি লফিকে বলে, তুমি কি সত্যি সত্যি জোরোকে আমাদের টিমে নিতে চাচ্ছ? লফি বলে, হ্যাঁ, কারণ আমার মনে হয় জোরো ভালো মানুষই হবে। কবি বলে, সে যদি ভালোই হবে তাহলে তাকে কেন মেরিন বেজে আটকে রাখা হয়েছে? আসলে সে মানুষরূপী একটা শয়তান। তখন লফি একটা লোককে জিজ্ঞাসা করে সে জানে কিনা জোরোকে কোথায় আটকে রাখা হয়েছে। এটা শুনে সেখানকার সকলে ভয় পেয়ে যায় আর লফির থেকে দূরে সরে যায়। কবি বলে, তুমি জানো তুমি কি বলছো? তাকে সবাই ভয় পায় কারণ সে একটা শয়তান। তারপর কবি বলতে থাকে, আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ ক্যাপ্টেন মর্গান সেই বেসের লিডার। ক্যাপ্টেন মর্গানের নাম শোনার পরে লোকেরা আরো বেশি ভয় পায়। কবি লফিকে বলে, সবাই ক্যাপ্টেন মর্গানের নাম শুনে এইভাবে ভয় কেন পেল? সে তো মেরিন বেসের ক্যাপ্টেন। তারপর লফি আর কবি হাঁটতে হাঁটতে মেরিন বেসে পৌঁছে যায়, যেখানে জোরোকে আটকে রাখা হয়েছে। লফি গেটের সামনে একটা দেয়াল দেখতে পায় আর সেখানে উঠতে থাকে, আর এটা দেখে কবি লফিকে বলে, তুমি এটা কি করছো? লফি কবিকে বলে সে সেই শয়তানটাকে দেখার চেষ্টা করছে। তখন কবিও লফির সাথে দেয়ালে উঠে পড়ে আর খুঁজতে থাকে জোরোকে কোথায় আটকে রাখা হয়েছে। তারা তখন দেখতে পায় সামনে একটা খুঁটির সাথে একটা লোককে বেঁধে রাখা হয়েছে, আর এই লোকটি আর কেউ না, সেই হচ্ছে জোরো। তখন লফি বলে, আমরা যদি তার বাঁধন খুলে দেই তাহলে সে মুক্ত হয়ে যাবে। এটা শুনে কবি বলে, তুমি কি পাগল? সে একটা শয়তান, তার বাঁধন খোলা ঠিক হবে না। তাকে মুক্ত করে দিলে সে তোমাকে জানে মেরে ফেলবে। এটা শুনে লফি বলে, সে আমাকে মারতে পারবে না, কারণ আমি তার থেকে বেশি শক্তিশালী। ওদের কথা বলার মধ্যে সেখানে একটা বাচ্চা মেয়ে চলে আসে, আর লফি আর কবি বাচ্চা মেয়েটিকে দেখতে থাকে। বাচ্চাটা দেয়াল থেকে লাফ দিয়ে দৌড়ে জোরোর কাছে যেতে থাকে। মেয়েটি জোরোর কাছে পৌঁছায়, দুইটা রাইস বল বের করে দেয় জোরোকে খাওয়ার জন্য। জোরো ভাবতে থাকে আসলে বাচ্চাটা কে, আর তখন জোরো বাচ্চাটাকে বলতে থাকে, আমি ক্ষুধার্ত নই, আমার পা কিন্তু খোলা আছে, আমি কিন্তু তোমার পেটে লাথি মেরে দেব। তখন সেখানে 3 জন লোক চলে আসে, আর তাদের মধ্য থেকে একটা লোক এসে মেয়েটির কাছ থেকে একটা রাইস বল নিয়ে নেয় আর পা দিয়ে মাটির সাথে সেটাকে মিশিয়ে দেয়। এটা দেখে বাচ্চা মেয়েটি কান্না করতে শুরু করে, কারণ সে এটা অনেক কষ্ট করে বানিয়েছে। তখন জোরো এই সব কিছু দেখতে থাকে যে তার জন্য আনা রাইস বলটি কি করে পা দিয়ে নষ্ট করে দেওয়া হলো। লোকটি বাচ্চাটাকে বলতে থাকে, তুমি কি জানো না বন্দি লোকদের খাবার খাওয়ানো নিষেধ? আর তুমি যদি এমনটা করো তাহলে তোমাকে প্রাণে মেরে ফেলা হবে। আর তুমি জানো আমার বাবা কে? সে এখানকার লিডার। এইসব দেখে কবি বুঝে যায় লোকটি মেরিন ক্যাপ্টেন মর্গানের ছেলে। মর্গানের ছেলে তার সাথে থাকা একটা লোককে বলে, তুমি বাচ্চাটাকে বাহিরে ফেলে দাও।
তখন লোকটি বলে এটা একটা বাচ্চা আর সে তা পারবে না। তখন মর্গানের ছেলে বলে আমার অর্ডার মতো কাজ করো। তখন লোকটি বাচ্চাটাকে দেয়ালের বাহিরে ছুঁড়ে ফেলে দেয় আর লফি ঘুম ঘুম পাওয়ার ইউজ করে তার হাত দুইটা লম্বা করে বাচ্চাটাকে ধরে ফেলে আর বাচ্চাটা বেঁচে যায়। তখন কবি বলে তুমি কোথাও ব্যথা পাওনি তো? পরের দৃশ্যে জড়োকে দেখানো হয়। মর্গান এর ছেলে জড়োকে বলে সত্যি কি তুমি বেঁচে থাকবে? তখন জড়ো জবাবে বলে সে আরো 10 দিন আছে, তারপরে দেখো আমি তোমার কি অবস্থা করি। এটা শুনে লোকগুলো সেখান থেকে চলে যায়। তারপর আমরা দেখি লফি জড়োর কাছে যাচ্ছে আর জড়োর সামনে যে লফি বলে জড়োর জায়গাতে যদি সে থাকতো তাহলে সে খাওয়া পান করা ছাড়া 3 দিনের মধ্যেই মারা যেত। এটা শুনে জড়ো বলে আমি তোমার থেকে অনেক বেশি শক্তিশালী, তাই আমি খাওয়া পান করা ছাড়া 3 দিন কেন, অনেক দিন থাকতে পারবো। জড়ো বলে পড়ে থাকা ওই রাইস বোলটিকে যেন লফি জড়োকে দেয়। এটা শুনে লফি বলে এটা তো খারাপ হয়ে গেছে, এটা তুমি কি করে খাবে? জড়ো বলে তোমাকে যেটা বলেছি সেটা করো। তখন লফি জড়োর মুখে এই খাবার তুলে দেয় আর জড়ো সেটিকে খেতে থাকে আর লফিকে ধন্যবাদ জানায়। এইসব দেখে লফি মনে মনে বলতে থাকে জড়ো মনের দিক থেকে অতটাও খারাপ লোক নয়। অপর দিকে দেখানো হয় লফি ওই বাচ্চা মেয়েটাকে বলছে জড়ো তার হাতে বানানো রাইস বলটি পুরো খেয়েছে, একটা দানাও ছাড়েনি। আর এটা শুনে তো বাচ্চা মেয়েটি খুশি হয়ে যায়। কবি তখন বাচ্চা মেয়েটিকে বলে তুমি কি জানো জড়ো কতটা খারাপ মানুষ? তখন মেয়েটি বলে জড়ো কখনো খারাপ মানুষ হতেই পারে না। তখন বাচ্চা মেয়েটি বলে কিভাবে মর্গানের লোক তার মায়ের হোটেলে যে গুন্ডামি করছিল আর জড়ো তখন সেখানেই ছিল। এইসব দেখে জড়ো অনেক রেগে যায় আর তরবারি দিয়ে মর্গানের ছেলেকে বলতে থাকে তুমি কেন এই লোকগুলোকে হয়রানি করছো? মর্গানের ছেলে তখন বলে তুমি জানো আমার বাবাকে, সে এইখানকার লিডার আর সে জানতে পারলে তোমাকে মেরেই ফেলবে। বাচ্চা মেয়েটা কাঁদতে কাঁদতে লফি আর কবিকে এই কথাগুলো বলছিল যে তার আর তার মায়ের জীবন বাঁচাতে জড়ো এইসব করেছিল। তারপর আমাদের বর্তমান সময়ের দৃশ্য দেখানো হয় যেখানে মর্গানের ছেলে গুন্ডাগিরি করার জন্য আবার সেই মেয়েটির হোটেলে চলে যায় আর আমরা সেখানে নামিকেও দেখতে পাই। নামি তখন সেই হোটেলেই ছিল। মর্গানের ছেলে বলতে থাকে কাল আমি জড়োকে মেরে ফেলবো আর বাকি যেই 10 দিন আছে আমি তাকে সেই 10 দিনও বাঁচতে দেব না। এইসব শুনে লফি পুরো রেগে যায় আর মর্গানের ছেলেকে একটা ঘুষি মেরে ফেলে দেয়। পিছন থেকে কবি এসে লফিকে সামলানোর চেষ্টা করে। মর্গানের ছেলে কাঁদতে কাঁদতে বলে তুমি আমার বাবাকে চিনো না, আমি তাকে বলে তোমাকেও মেরে ফেলার ব্যবস্থা করব। পরের দিনে আমরা জড়োকে দেখি সে অনেক দুঃখী ছিল আর কল্পনা করছিল তার অতীত, যেখানে জড়ো আর তার নীল চুলের মেয়েকে দেখানো হয় তারা তরবারি দিয়ে একে অন্যের সাথে লড়াই করছে আর নীল চুলের মেয়েটা জড়োকে হারিয়ে দেয় আর বলতে থাকে তোমাকে আরো শক্তিশালী হতে হবে। পুরনো কথা মনে করে জড়ো অনেক কষ্ট পেতে থাকে আর হঠাৎ করেই খুশি হয়ে যায় আর বলতে থাকে সে এখানে এইভাবে মরতে পারে না। তখন লফিকে আমরা জড়োর সামনে দেখতে পাই আর জড়ো বলে তুমি আবারও এখানে কেন এসেছো? লফি বলে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি তোমাকে আমার ক্রুতে জয়েন করাবো। জড়ো বলে তুমি কে আমার ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার? আমি তোমার ক্রুতে আসবো কি আসবো না এটা সম্পূর্ণ আমার ব্যাপার। লফি বলে আরে হ্যাঁ, তুমি তো তোমার তরবারির সাহায্যে লড়াই করো আর আমি যদি তোমার তরবারি তোমাকে এনে দেই তাহলে কি তুমি আমার ক্রুতে জয়েন হবে? এটা শুনে জড়ো রেগে যায় আর বলে না, সে তার ক্রুতে জয়েন হবে না। লফি সেখান থেকে দৌড়ে যেতে যেতে বলতে থাকে আমি তোমার তরবারি এখনই নিয়ে আসছি। জড়ো তখন বলে তুমি ভুল দিকে যাচ্ছ। এটা শুনে লফি তার হাতগুলাকে লম্বা করে আর ঘুরে সঠিক দিকে যেতে থাকে। এটা দেখে জড়ো ভাবতে থাকে আসলে এটা কি কোনো মানুষ নাকি অন্য কিছু। পরের দৃশ্যে নেভি বেস দেখানো হয় যেখানে সবাই মিলে একটা মূর্তি ওঠানোর চেষ্টা করছিল। সেই সময় মর্গানের ছেলে মর্গানকে এসে বলে একটা ছেলে তার গায়ে হাত দিয়েছে। এটা শুনে মর্গান অনেক রেগে যায় আর বলে তুমি এটারই যোগ্য, আমি তো মনে করেছি তুমি ওই ছোট বাচ্চাটাকে মেরে ফেলেছো। তখন মর্গানের ছেলে বলে তুমি কি পাগল হয়ে গেছো? একটা ছোট বাচ্চাকে মেরে তার পাপের বোঝা মাথায় কে নিতে চাইবে? মর্গান তখন তার সৈন্যদের অর্ডার করে যাও সেই ছোট বাচ্চাটাকে মেরে ফেলো। তারপর লফিকে দেখানো হয় লফি জড়োর তরবারি খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছে
তখন লফি উপর থেকে শব্দ শুনতে পায় আর তার হাত লম্বা করে সেইখানে উড়ে চলে যায়। লফিকে হঠাৎ এইভাবে আসতে দেখে সৈনিকদের মধ্য থেকে কিছু সৈনিক এর হাত থেকে দড়ি ছুটে যায় আর মর্গানের মূর্তিটি ভেঙে যায়। আর লফি তখন মর্গানকে এইসবের জন্য সরি বলে। এইসব কিছু দেখে মর্গান অনেক রেগে যায় আর লফিকে মেরে ফেলার অর্ডার দেয়। তখন লফি মর্গানের ছেলেকে সাথে করে ভাগতে থাকে আর বলতে থাকে জড়ো তরবারি কোথায় রেখেছে সেটা আমাকে বলো। অপর সিনে দেখানো হয় কবি জড়োর বাঁধন খুলে দেওয়ার চেষ্টা করছে আর বলছে লফি তোমার জীবন বাঁচাচ্ছে, তাই তোমারও উচিত লফিকে হেল্প করা, কারণ লফি অনেক ভালো একটা ছেলে। তোমার জন্য লফি নেভির লোকেদের শত্রু বানিয়ে নিয়েছে আর নেভির লোকেরা এখন লফির পিছনে পড়ে গেছে। যেই কবি জড়োর বাঁধন খুলেই ফেলছিল তখন সেখানে নেভির সৈনিকরা চলে আসে আর তাদের দিকে বন্দুক তাক করে। পরের সিনে মর্গানের ছেলের রুম দেখানো হয় যেখানে জড়োর তরবারি ছিল আর এইগুলা নেয়ার জন্যই লফি মর্গানের ছেলেকে তার রুমে নিয়ে এসেছে। লফি মর্গানের ছেলেকে বলতে থাকে এইগুলার মধ্যে জড়োর তরবারি কোনটা। তারপরের সিনে আমাদের সৈনিকদের দেখানো হয় তারা তখনও কবি আর জড়োর দিকে তাদের বন্দুক তাক করে ছিল আর সেই সময় সেখানে মর্গান চলে আসে। তখন জড়ো মনে মনে ভাবতে থাকে সে এখানে এইভাবে মরতে পারে না, কারণ সে একটা মেয়েকে প্রমিস করেছে আর কে সেই মেয়েটি এটা হয়তো আমরা পরবর্তী পর্বগুলোতে জানতে পারবো। তখনই নেভির লোকেরা জড়ো আর কবির উপর গুলি করতে থাকে আর ঠিক সেই মুহূর্তে লফি সেইখানে চলে আসে আর সব গুলি তার শরীরে লাগে। এতে লফির কিছুই হয় না, গুলিগুলা লফির শরীরের ভেতর চলে যায় আবার বের হয়ে আসে। এইসব দেখে জড়ো অবাক হয়ে যায় আর বলতে থাকে তুমি কি মানুষ নাকি অন্য কিছু। এটা দেখে কবিও অবাক হয়ে যায় যে গুলিও লফির কিছুই করতে পারলো না। তখন জড়ো লফিকে বলে তুমি আসলে কে। তখন লফি বলে আমি মাঙ্কি ডি লফি, যে এই দুনিয়ার পাইরেট কিং হতে যাচ্ছে। আর এরই সাথে এপিসোড 2 এখানেই শেষ হয়ে যায়। এর আগের ভিডিওতে ওয়ান পিস গল্পের ফার্স্ট এপিসোডটি এক্সপ্লেইন করা হয়েছিল। এরকম নতুন নতুন ভিডিও এক্সপ্লেনেশন দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কোন ধরনের এক্সপ্লেনেশন ভিডিও আপনারা দেখতে চান সেটিও কমেন্ট করে জানাতে পারেন। আল্লাহ হাফিজ।